ভিউয়ার্স, আজকে আমাদের পডকাস্ট বিয়ন্ড বিজনেস পডকাস্টের নতুন এপিসোডে আমাদের সাথে একজন অতিথি গেস্ট রয়েছেন। ওনার নাম ডক্টর মশিউর রহমান। মশিউর ভাই একই সাথে সায়েন্টিস্ট, সফটওয়্যার প্রফেশনাল, টেক প্রফেশনাল এবং লেখালেখি করেন। এর পাশাপাশি উনি ট্রাভেল করতে পছন্দ করেন এবং ট্রাভেল নিয়ে লেখালেখি করেন। সো অনেকগুলো ওনার পরিচয়। এর মধ্যে থেকে উনি আসলে কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করবেন, আমরা বরং ওনাকেই জিজ্ঞেস করি। মশিউর ভাই, প্লিজ স্টার্ট। ধন্যবাদ। বিয়ন্ড বিজনেসের সব দর্শকদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই। আপনার চ্যানেলের নামটা চমৎকার। শুধুমাত্র ব্যবসা না, তার বাইরে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হয়। এই জায়গাটাতে চমৎকার, আমার কাছে মনে হচ্ছে চমৎকার একটা উদ্যোগ। প্রথমে নিজের পরিচয় বলতে গেলে আমি নিজেকে বৈজ্ঞানিক হিসাবে বা বিজ্ঞানী হিসাবে নিজেকে পরিচয় দিই। আমি স্বাস্থ্য ক্ষেত্রে কিভাবে বিভিন্ন ধরনের প্রযুক্তিকে ব্যবহার করা যায় সেই জায়গাতে কাজ করি। পাশাপাশি আমি এই বিজ্ঞানের লব্ধ জ্ঞানগুলোকে কিভাবে আমজনতার কাছে নিয়ে যাওয়া যায় সেজন্য আমি মূলত লেখালেখি করি। সেজন্য লেখক হিসেবে আমি পরিচয় দিই। আমি কয়েক ধরনের লেখা লিখি। একটা হচ্ছে বিজ্ঞান, বিভিন্ন বিজ্ঞানের টপিকগুলোকে, কঠিন বিষয়গুলোকে সহজ করে বাংলাতে তরুণ প্রজন্মের কাছে কিভাবে নিয়ে যাওয়া যাবে সেই ব্যাপারে আমি তাদেরকে লিখি। অনেকটা সহজ ভাষায় ছোটদের জন্য বিজ্ঞান সেটা বলতে পারেন। আরেক ধরনের লেখালেখি সেটা হচ্ছে আমাদের দেশের যারা ডিসিশন মেকার তাদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক কিছু সম্পাদকীয়, উপসম্পাদকীয় আমি বিভিন্ন পত্র-পত্রিকায় লিখি। বিজ্ঞানের বিভিন্ন জায়গাগুলোতে কিভাবে আমাদের আরেকটু প্রিপারেশন নিতে হবে, পলিসি কিভাবে তৈরি করতে হবে, এই জায়গাগুলোতে কিছু ইন্টেলেকচুয়াল দক্ষতা এবং অভিজ্ঞতার আলোকে সেখানে আমি সেই লেখাগুলো লিখি। ভ্রমণ কাহিনী লিখি। পাশাপাশি কিছু গল্প, কবিতা এগুলো টুকটাক কিছু লিখা হয়। তবে আমার যে মেইন উদ্দেশ্য সেটা হলো যে আমি জীবনকে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে জীবনকে বোঝার চেষ্টা করি এবং সেই জীবনের কে দেখা, বোঝা, সেই অভিজ্ঞতাগুলো মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই। কিভাবে আমি আমার ভুলগুলোকে আমি কিভাবে সংশোধন করলাম এবং সেইজন্য সেই সংশোধন করবার জিনিসগুলো পাঠকের কাছে একেবারে সহজ ভাষায় তুলে ধরি। আমার কয়েকটি বই লিখা হয়েছে যেগুলো আমার এই দর্শনগুলোকে মানুষের কাছে পৌঁছানোর জন্য এবং বিজ্ঞানকে মানুষের কাছে পৌঁছানোর জন্য। ওকে, ওকে। গ্রেট, গ্রেট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো মশিউর ভাই, আপনার সাথে আজকের এই আলোচনায় আমরা আরো অনেকগুলো টপিক ডিসকাস করব। আমাদের স্পেশাল ইন্টারেস্ট হচ্ছে আপনি যেহেতু সায়েন্স নিয়ে কাজ করেন, সায়েন্সের অনেক নতুন নতুন জিনিসপত্র এখন আসছে, অনেক এক্সাইটিং ব্রেক থ্রুজ আসছে, এআই এর অনেক কিছু আসছে। প্লাস আপনি হেলথ থেকে কাজ করেন। হেলথ থেকেও আসলে অনেক ধরনের টেকনোলজিক্যাল ইনোভেশন হচ্ছে এখন। সো আমরা ওই জায়গাটায় আগে যাই যে আপনি যে হেলথ থেকে কাজ করেন আমি জানি। সো আপনি আসলে কি নিয়ে কাজ করছেন, কোথায় কাজ করছেন, এই এরিয়াটা আমাদেরকে কাইন্ডলি শেয়ার করেন। আমি মূলত হেলথ টেক একটা বড় একটা জায়গা। স্বাস্থ্য ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য। আমরা সবাই বেশি দিন বাঁচতে চাই, সুস্থ থাকতে চাই এবং এই সুস্থ থাকার সময়ের মধ্যে অবশ্যই প্রাকৃতিক নিয়মে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের অসুখ-বিসুখ হয়। সেজন্য আমরা ডাক্তারের কাছে যাই, আমাদের বিভিন্ন হসপিটাল ইকোসিস্টেম রয়েছে। কিন্তু পাশাপাশি প্রযুক্তি এখানে অনেক ধরনের ভূমিকা রাখতে পারে এবং আপনারা অনেক সাধারণভাবে ডায়াগনস্টিক করেছেন যেগুলো আপনার বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে আপনাদের শরীরের মধ্যে কোনো সমস্যা আছে কিনা সিটি স্ক্যান বা এক্স-রে এগুলোর মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পাশাপাশি একটা নতুন ধরনের এখন কনসেপ্ট নিয়ে কাজ করা হচ্ছে সেটা হচ্ছে তথ্য, যে আমরা যে বিভিন্ন ধরনের যে অসুখ-বিসুখ হচ্ছে সেই তথ্যগুলোকে সংরক্ষণ করে সেই তথ্যগুলো দিয়ে কোনোভাবে আমাদের মানুষের কাজে লাগানো যায় কিনা। অর্থাৎ মনে করা যাক আপনি যে একক আপনার যে সমস্যাটা হয়েছে সেটা তো ইউনিক আপনারই হয়েছে তা কিন্তু না। একই রকমের সমস্যা হাজার লক্ষ, লক্ষ মানুষের হচ্ছে। সেই সমস্যাগুলো সেই মানুষগুলোর কিভাবে সমাধান করা হয়েছে এবং সেক্ষেত্রে কোন ওষুধটা কিভাবে কাজ করেছে, সেই তথ্যগুলোকে ব্যবহার করে এখানে পরিসংখ্যান একটা গুরুত্বপূর্ণ জায়গা। পরিসংখ্যানভাবে সেটা আসলে কোন ওষুধগুলো কাজ করছে সেগুলোকে আপনার ম্যাথমেটিক্যালি বা স্ট্যাটিস্টিক্যালি সেটা আসলে কতটুকু ইফেক্টিভ তা আমাদেরকে অনেকভাবে জানতে সহায়তা করে। অর্থাৎ ডাক্তারদেরকে সহায়তা করার জন্য তথ্য প্রযুক্তিকে নিয়ে আনা এবং এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা একটা চমৎকার একটা নতুন প্রযুক্তি যেটা বিভিন্নভাবে আমাদেরকে স্বাস্থ্য ক্ষেত্রে ইতিমধ্যে প্রয়োগ হয়েছে এবং আরো অন্যান্য জায়গাগুলোতে কিভাবে প্রয়োগ করা যায় সেটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। হুম, হুম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা আপনি যেটা বলছিলেন, তো এইটা যখন আপনার চ্যাট জিপিটি বা ওপেন এআই এর যে প্ল্যাটফর্মটা মার্কেটে চলে আসছে, যখন এটা ভাইরাল হয়ে গেল বা
খুব পপুলার হয়ে যাচ্ছে এখন, এখন তো খুবই পপুলার। তো এই টেকনোলজিটা সরাসরি কি আপনারা ইউজ করছেন? আপনার যে কারেন্ট কোম্পানি আছে সেটাও জানতে চাই, আপনার কারেন্ট কোম্পানি কোথায় কাজ করছেন এবং সেখানে এআই কিভাবে আপনারা ইউজ করছেন? কৃত্রিম বুদ্ধিমত্তা অবশ্যই একটা চমৎকার প্রযুক্তি। তবে এই প্রযুক্তি কিন্তু আজকে যে নতুন তা কিন্তু না। এটা ১৯৭০ বা তারও আগে ১৯৬০ বা ৫০ থেকেই এটা যাত্রা শুরু করেছে। তবে ৮০ র দশকের পর এটা নিয়ে একটু আলোচিত হয়েছিল। এখানে মেশিন লার্নিং বলে একটা প্রযুক্তি রয়েছে। এই মেশিনকে দিয়ে বিভিন্ন জিনিসকে শেখানো, অর্থাৎ সংখ্যাকে জানা, সংখ্যাকে বোঝা এবং আমরা যেমন হাতে লিখে যে চেক বইটা লিখছি কিংবা যে অ্যাড্রেস গুলো বা ঠিকানাগুলো লিখছি, আমেরিকাতে সেই লিখাগুলোকে, ছবিগুলোকে কিভাবে টেক্সট রূপান্তর করে যেন সেই চিঠিগুলো সহজে মানুষগুলোর কাছে পাঠানো যায়, সহজে অটোমেশন করা যায়, সেই জায়গাগুলোতে অনেক আগে থেকেই ব্যবহার হচ্ছিল। তবে এখন আমাদের যেটা নতুনভাবে আমাদের কাছে আসছে সেটা হচ্ছে ChatGPT। এটা একটা বিশাল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যেটা একটা বড় একটা ইংরেজি বা বিভিন্ন ভাষার তথ্য ভান্ডারকে সংযুক্ত করে খুব সহজেই এটা আমাদেরকে বিভিন্ন তথ্য এনে দিতে পারছে, বিভিন্ন তথ্য আমাদেরকে জানাতে পারছে। যেমন মনে করা যাক, আমার কাছে একটা বই রয়েছে, সেই বইটার হয়তোবা ২,০০০ পাতা রয়েছে, যেটা আমার পক্ষে একটু খুব দ্রুত পড়া কঠিন। কিন্তু আমি সেটা ChatGPT কে দিয়ে খুব সহজে আমি সারমর্ম করে নিলাম, লিখে নিলাম বা সেটা আমি বুঝে নিলাম। জানা জিনিসগুলোকে আমি খুব সহজে আমি জানতে পারলাম। আবার স্বাভাবিকভাবে বিভিন্নভাবে অঙ্ক সমাধান করার ক্ষেত্রে কিংবা বিভিন্ন ধরনের ক্যালকুলেশন এর ক্ষেত্রে বা পরিসংখ্যানের কাজগুলো আমি খুব সহজে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে করে নিতে পারছি। সেটা একটা জায়গা। কিন্তু আমরা যে কৃত্রিম বুদ্ধিমত্তার যে জায়গাটা আমরা পৌঁছতে চাই সেটাকে আমরা বলছি জেনারেল ইন্টেলিজেন্স হবে। এই ক্ষেত্রে AGI এর যে কাজটা হবে সেটা হলো সে নিজে থেকেই মানুষের মতন করে কোনো তথ্য ছাড়াই সে কিন্তু নতুন জায়গাতে অটোনোমাস ওয়েতে কাজ করতে হবে। অটোনোমাস ভাবে সে কাজ করতে পারবে। এই AGI এর জায়গাতে আমরা এখনো পৌঁছাইনি। আমরা এখন যে জায়গাতে রয়েছি সেটাকে আমরা বলছি যে ন্যারো, অর্থাৎ খুব ছোট একটা জায়গার মধ্যে বিভিন্ন ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তার কাজ করে দিচ্ছে। এই ন্যারো এরিয়াতে যেটা আমরা মনে করা যায় একটা ছবি তুলে দিচ্ছে বা ছবি এঁকে দিচ্ছে। এখন যে ন্যারো কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ করছে সেটা শুধুমাত্র ছবি আঁকতে পারছে। এই বুদ্ধিমত্তার এই ইঞ্জিনটা অন্য কোনো কাজ করতে পারছে না। এটা পরবর্তীতে AGI যখন আমাদের যাবে, যখন মোর জেনেরিক হবে, যেটা বিভিন্ন ধরনের আমাদের কাজ করে দিতে পারবে, সেক্ষেত্রে এটা আমাদের জন্য আরো অনেক ভালো এবং সেই সাথে শুধু ভালো না, আসলে এটা নিয়ে আমাদের অনেকে ভয় রয়েছে। আমাদের চাকরি যাবে কিনা, কর্মসংস্থান হবে কিনা, এ নিয়ে আমাদের বিভিন্ন ধরনের ভয় রয়েছে। ভালো এবং মন্দ মিলিয়ে একটা সামনে একটা চমৎকার একটা সময় আমরা ভবিষ্যতে প্রবেশ করতে যাচ্ছি, সেটা নিঃসন্দেহে বলা যায়। বশির ভাই, আপনার যে কারেন্ট কোম্পানি, সেইখানে আপনারা কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ইউজ করছেন আপনাদের প্রোডাক্টের জন্য বা সার্ভিসের জন্য? আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা শুধুমাত্র আমাদের প্রতিষ্ঠান নয়, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো তারা চেষ্টা করছে সেই আপনার প্রজেক্টের নামটাও বলতে পারেন বা আপনি ওখানে কি করছেন সেটাও বলতে পারেন একটু কাইন্ডলি। আচ্ছা আমি বলে নিই। আমি ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসেবে বর্তমানে অমরন হেলথ কেয়ারে কর্মরত। আমরা আমাদের প্রতিষ্ঠানটি এশিয়া প্যাসিফিকের হেডকোয়ার্টার হিসেবে কাজ করে। এখানে আমরা বাংলাদেশ, ভারত থেকে শুরু করে এদিকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া পর্যন্ত এই পুরো এশিয়া প্যাসিফিকের দেশগুলোতে আমাদের অমরন এর যে সমস্ত প্রযুক্তি রয়েছে সেগুলোকে আমরা কিভাবে কোন জায়গাতে প্রয়োগ করব সেগুলো নিয়ে কাজ করি। আমি ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসেবে কর্মরত। ওকে। অমরনের কোন ধরনের প্রোডাক্ট রয়েছে? যদি আমরা যদি বুঝতে চাই একটু। অমরন মূলত আমাদের হাইপারটেনশন বা ব্লাড প্রেশার মেশিন যেগুলো আমাদের রয়েছে সেগুলো পরিচিত। আমাদের দেশে অনেকে ব্যবহার করেন এবং পাশাপাশি আমাদের কিছু ওজন মাপার যন্ত্র, তারপর আমাদের নেবুলাইজার এর যন্ত্র রয়েছে। এই ছাড়া আরো অনেক ধরনের যন্ত্র রয়েছে যেগুলো আমরা আমাদের আমাদের বাসায় ব্যবহারের জন্য ব্যবহার করি। মূলত আ পার্সোনাল ইউজের জন্য যেসব মেশিন ইউজ করা যায়, হেলথ রিলেটেড সেইগুলাই উনারা কাজ মানে হ্যাঁ। অমরন কাজ করে সেই জায়গাতে। তাই তো? হ্যাঁ, একটু ডিটেইলস আমি যদি বলি, মনে করা যাক কারো উচ্চ রক্তচাপ আছে। সেক্ষেত্রে কিন্তু তার আ রক্তচাপ মাপাটা খুব জরুরি এবং এই ক্ষেত্রে হাসপাতালে মাপার থেকে বাসাতে যদি সে মাপে, তার আসল রিডিংটা আমরা পাই। কারো যদি উচ্চ রক্তচাপ থাকে সেক্ষেত্রে ব্লাড প্রেশার মেশিনটা রাখা তার জন্য জরুরি এবং সেখানে মেজারমেন্ট এর মাধ্যমে সে ডাক্তারের কাছে কতটুকু ওষুধ নিবে না নিবে সেই জায়গাটাতে সে পরামর্শ নিতে পারে। সেজন্য এই ধরনের মেশিনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আচ্ছা, পাশে থাকা ভালো। এখানে আমরা অনগোইং হেল্প কাজ করি।
হ্যাঁ, বাসাতে আমরা হয় কি একটা ঘরোয়া পরিবেশে থাকার কারণে আমাদের যে মেজারমেন্ট বা মাপটা আমরা করি সেটা আমাদের সঠিক মাপ হয়। এটা আমরা যখন কোনো একটা দোকানে যেয়ে মাপছি কিংবা হাসপাতালে যেয়ে মাপছি, বিশেষ করে আমি যখন ডাক্তারের কাছে যেয়ে মাপি, তখন স্বাভাবিকভাবে আমাদের প্রেশারটা বেড়ে যায় আরকি। তো সেজন্য বাসাতে যাদের উচ্চ রক্তচাপ বা এই সংক্রান্ত অসুখ রয়েছে তাদের জন্য বাসাতে একটা ব্লাড প্রেশার মেশিন রাখা দরকার। ওকে, ওকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মশির ভাই, স্বাস্থ্য খাতে অনেক ধরনের ব্রেক থ্রু হচ্ছে। এর মধ্যে আমাদের একটা স্পেসিফিক ইন্টারেস্ট, সেটা হচ্ছে যে এলন মাস্ক নিয়ে বাংলাদেশ কেন সারা বিশ্বেই কথাবার্তা হয়। তো তার কোম্পানি যে নিউরালিঙ্ক, ওইটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে। নিউরালিঙ্ক আসলে কি করতে যাচ্ছে? আমাদের লাইফ কতটা চেঞ্জ করবে? অথবা এটা কি আশা করতে পারি যে নিউরালিঙ্কের কারণে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বাড়বে? নাকি আসলে কি হবে? আমরা নন টেক হিসেবে জানতে চাই। নিউরালিঙ্ক বলার আগে একটু ১ম এ বলে নিই, আমাদের প্রকৃতির যে জগৎ রয়েছে যেমন গাছপালা, আমাদের মানুষ, জীবজন্তু, এই প্রকৃতির জগতের সাথে আমাদের মানুষের তৈরি করা জগৎ যেমন ইলেকট্রনিক্স কিংবা সেমিকন্ডাক্টর বা সার্কিট, এগুলো কিভাবে সমন্বয় করা যায় সেটা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ হচ্ছিল বা গবেষণা হচ্ছিল। আমার পিএইচডির গবেষণা ছিল সেরকমই। নিউরনের সিগন্যাল গুলোকে আমি সেমিকন্ডাক্টরের মাধ্যমে কিভাবে আমি গ্রহণ করতে পারবো এবং সাকসেসফুলি আমরা ১ম কিছু সফলতার ভাবে আমরা এই সিগন্যাল গুলোকে অর্জন করতে পেরেছিলাম। সেটা ২০০৫ এর ঘটনা বলছি। এরপর বিজ্ঞান কিন্তু অনেক এগিয়েছে। আমরা এখন আ সরাসরি মানুষের মাথাতে, মস্তিষ্কের ভিতরে সিগন্যাল গুলোকে পরিমাপ করার চেষ্টা করছি। বা নিউরোলিঙ্ক শুধুমাত্র না, আরো অনেক ধরনের প্রতিষ্ঠান কাজ করছে। এটা অবশ্যই কিছুটা সায়েন্স ফিকশন এর মতন যে আ আমাদের মস্তিষ্কের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা ইন্টারনেটের সংযোগ থাকতে পারে, ভবিষ্যতে হয়তো হতে পারে। তবে এই মুহূর্তে যেটা চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মস্তিষ্কে যে বিভিন্ন ধরনের অসুখগুলো হয় নিউরন ঘটিত, আবার অনেক সময় আমাদের প্যারালাইজড হয়। আমাদের ব্রেইনের যে সিগন্যাল গুলো পা পর্যন্ত পৌঁছায় না বা মেরুদণ্ডের কোনো একটা সমস্যার কারণে। এখানে এই স্নায়ুর যে ইনজুরি গুলো হয় সেক্ষেত্রে যদি কোনোভাবে এই ধরনের সার্কিটের মাধ্যমে যদি সমস্যাগুলোকে সমাধান করা যায়, তাহলে এই ধরনের আক্রান্ত মানুষেরা সুস্থ হবে কিংবা তারা কাজ করতে পারে। যেমন মনে করা যাক অনেকে অন্ধ, তার হয়তোবা চোখটা ভালো কাজ করছে কিন্তু ব্রেইনও কাজ করছে। কিন্তু মাঝখানে যে সংযোগ, যে নিউরনের সংযোগটা হয়তোবা ঠিকমতো কাজ করছে না। যে কারণে হয়তোবা সে অন্ধ কিংবা হয়তোবা অনেক সময় কালার ব্লাইন্ড হয়। তো এইখানে যদি কোনোভাবে এই ধরনের সার্কিটের মাধ্যমে এই সমস্যাকে আমরা মাঝখানে যে জায়গাটাতে নিউরনগুলো ড্যামেজ হয়ে আছে সেগুলোকে আমরা যদি সমাধান করতে পারি, তাহলে হবে কি যে যাদের কালার ব্লাইন্ড রয়েছে তারা কিন্তু রং দেখতে পাবে কিংবা অন্ধ মানুষ তারা কিন্তু চোখে দেখতে পারবে। হয়তোবা তার চোখটা ভালো আছে কিন্তু নিউরন ঘটিত সমস্যার কারণে এখানে ব্যর্থ হচ্ছে। যে কারণে শুধুমাত্র ইলন মাস্কের প্রতিষ্ঠান নয়, পাশাপাশি অনেকগুলো প্রতিষ্ঠান চেষ্টা করছে যে আমাদের এই নিউরন ঘটিত যে ব্রেইনের যে সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায় এবং মেইনলি ক্লিনিক্যাল সমস্যাগুলোকে সমাধান করারই তারা চেষ্টা করছে এই মুহূর্তে। ভবিষ্যতে হয়তোবা আরেকটু অ্যাডভান্স হলে হয়তোবা কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে এখানে সংযোগ করা কিংবা আমাদের ব্রেইনের মস্তিষ্কর মাধ্যমেই আমরা বিভিন্ন ধরনের কমান্ড দেওয়া, এই কাজগুলো হয়তোবা ভবিষ্যতে আসতে পারে। রাইট, রাইট। তার মানে আপনার কোন ধরনের ইনজুরির কারণে যেসব নিউরাল ড্যামেজ হয়, সেই ড্যামেজ গুলাকে রিপেয়ার করা বা ড্যামেজ গুলাকে বাইপাস করার কোনো জি, ওয়ে হয়তোবা ওরা আ আ এখন চেষ্টা লি করছেন। কিছু চেষ্টা ক্ষেত্রে করতেছে, সফলও সেটাই হচ্ছে। হয়তোবা হয়, তাই তো? হুম। এটা তো খুবই ইন্টারেস্টিং হবে। ধরেন একটা মানুষের চোখ ঠিক আছে, ব্রেইনও ঠিক আছে, বাট শুধুমাত্র সিগন্যাল সে পাচ্ছে না ব্রেইন থেকে, বা চোখ থেকে তার সিগন্যালটা ব্রেইনে পাঠাতে পারছে না, সেজন্য সে দেখতে পাচ্ছে না। তো হ্যাঁ, অনেক এইটা সময় যেমন প্যারালাইজড আম আ আমাদের মেরুদণ্ডের ভিতর দিয়ে যে স্নায়ুগুলো গিয়েছে, অনেক সময় আমাদের মেরুদণ্ডের হাড়ের সমস্যার কারণে মাঝখানে স্নায়ুটা কাজ করে না। যে কারণে হয়তোবা সে প্যারালাইজড। তার পা কিন্তু কাজ করছে, তার পায়ে কিন্তু সক্ষমতা রয়েছে। ব্রেইনের সিগন্যালও ঠিকমতো যাচ্ছে। কিন্তু মাঝখানের এই স্নায়ুর ইনজুরির কারণে সেই জায়গাটাতে প্যারালাইজড অবস্থায় সে সময় কাটাচ্ছে হয়তোবা। সেক্ষেত্রে হয়তোবা এই ধরনের প্রযুক্তিগুলো অনেক ভূমিকা রাখবে। ওয়াও! ওয়াও! এটা 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 খুবই এক্সিলেন্ট একটা জিনিস হবে যদি এটা সাকসেসফুল হয়। ওকে, মশির ভাই, আমরা একটু মুভ করি যে আপনি বাংলাদেশের বাইরে আছেন অনেকদিন, এবং বলা যায় যে দেশের বাইরেই আপনি এস্টাবলিশড অ্যাজ এ প্রফেশনাল, এবং আপনার ফ্যামিলিও ওইখানেই রেইজ করতেছেন বা গ্রো করতেছেন, আপনারা ওখানেই থাকছেন। আমরা এই জায়গাটায় একটু কথা বলতে চাই, বিকজ বাংলাদেশ থেকে প্রায় ১ থেকে ১.৫ কোটি মানুষ এখন দেশের বাইরে থাকেন। বাট আমরা দেশের বাইরে যারা থাকেন তাদের মধ্যে খুব কম লোক হবেন, আমি জানি না আসলে নাম্বারটা কত হবে, যারা প্রফেশন অ্যাজ এ প্রফেশন খুব ভালো একটা প্রফেশনে কাজ করেন বা ভালো আর্নিং করেন।
এই জায়গাটার পরিমাণ খুবই কম। সো আপনি বাংলাদেশ থেকে কিভাবে গেলেন দেশের বাইরে এবং কিভাবে নিজেকে এস্টাবলিশ করলেন? এই জায়গাটা একটু আমরা শুনতে চাই, কভার করতে চাই। প্লিজ। আমি পড়াশোনা করেছি রাজশাহী ক্যাডেট কলেজে ইন্টারমিডিয়েট এবং আমার 93 সালে ইন্টারমিডিয়েট দেবার পরে আমি তখন বিভিন্ন দেশের আ উম বিদেশে স্কলারশিপ গুলোর ব্যাপারে আমি চেষ্টা করছিলাম। আমাদের এই সময়ে আ আ বেশ কিছু দেশ স্কলারশিপ দিত। এই সময় আমি জাপানের মুনবুসু বলে একটা স্কলারশিপ পরীক্ষা দিই এবং পরীক্ষায় কিন্তু আমরা যারা ভালো করি তাদেরকে তারা আ স্কলারশিপ বৃত্তি নিয়ে জাপান সরকারের বৃত্তি নিয়ে তারা জাপানে নিয়ে যায়। আমরা সেই বছর মোট ৪ জন আমরা বৃত্তিটা পেয়েছিলাম। এভাবে প্রতি বছরই তারা ২ থেকে ৩ জন নেয়। কোনো ক্ষেত্রে এই সংখ্যাটা তাদের পরিমাণ অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী ভারী কমে। এই স্কলারশিপটা খুব একটা আ চমৎকার একটা স্কলারশিপ। কেননা এই পুরো স্কলারশিপ দিয়ে সেই জাপানে বিনামূল্যে পড়া যায় এবং থাকা, খাওয়ার এবং হাত খরচও পাওয়া যায়। আমাদের এই সময়ে আমরা ৪ জন আমরা আন্ডার গ্র্যাজুয়েট আমরা ১ম এ ডিপ্লোমা শেষ করি। তারপরে আমি আন্ডার গ্র্যাজুয়েট ওখানে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করি এবং তারপর মাস্টার্স এবং পিএইচডি অর্জন করি। এই পুরো আমার উচ্চশিক্ষা ক্ষেত্রে পুরোটাই আমার জাপান সরকার কিংবা জাপানের বেসরকারি বৃত্তিগুলো আমি পেয়েছিলাম এবং জাপানের প্রতি সেজন্য আমি কৃতজ্ঞ যে আমি এরকম একটা বৃত্তির মাধ্যমে আমি নিজেকে বর্তমান অবস্থান আনতে পেরেছি। ওকে। তারপর জাপান থেকে কি আপনি কোথায় মুভ করলেন? জাপানে এ পিএইচডি শেষ হওয়ার পর আমি ২০০৫ এর শেষের দিকে আমেরিকাতে আ যাই এবং সেখানে আমার আ আ ক্যারিয়ার শুরু করি। আমি ওয়েস্ট ভার্জিনিয়া মার্শাল বিশ্ববিদ্যালয়ে বৈজ্ঞানিক হিসেবে কাজ শুরু করি এবং পরবর্তীতে সেখানে বৈজ্ঞানিক কাজ শেষ করার পর আমি বাংলাদেশে আবার কিছুদিন ফিরে যাই শিক্ষকতা করি আ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। ওকে, ওকে। দেন বাংলাদেশ থেকে আবার সিঙ্গাপুরে মুভ করলেন। তাই তো নাকি? বাংলাদেশ থেকে হ্যাঁ, তারপর আমি কিছুদিন জাপানে ছিলাম। তারপর আমি সিঙ্গাপুরে এসেছি। সিঙ্গাপুরে ১ম এ আমি বৈজ্ঞানিক হিসাবে এ এইস্টা নামে এদের একটা অর্গানাইজেশন রয়েছে, একটা গবেষণা প্রতিষ্ঠান। তারপর এনইউএস ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর সেখানে বৈজ্ঞানিক হিসাবে কাজ করি। কিন্তু একটা পর্যায়ে দেখলাম যে বৈজ্ঞানিক হিসাবে কাজ করার থেকে বরং ইন্ডাস্ট্রিতে আ বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি কাজ করার আ আরো বেশি ভালো এবং দক্ষতা আরো বাড়ে। সেজন্য আমি পরবর্তীতে ২০১৫ র দিকে আমি ইন্ডাস্ট্রিতে আমি মুভ করি। ১ম এ কয়েকটি স্টার্টআপ এ আমি ছিলাম। পরবর্তীতে আমি অমরন হেলথ কেয়ার এর বর্তমান জায়গায় এসেছি। কখনো কি নিজে থেকে কোনো বিজনেস ট্রাই করার করেছেন বা স্টার্টআপ বা এমনি কোনো কিছু? ছোটখাটো স্টার্টআপ আমি আ বাংলাদেশে থাকতে আমি একটা চেষ্টা করেছিলাম। আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি একটা ছোট স্টার্টআপ আমরা গাড়ি ট্র্যাক কিভাবে করা যায়, সেই গাড়ি ট্র্যাকিং করার জন্য একটা সফটওয়্যার সলিউশন তৈরি করার চেষ্টা করেছিলাম। আ স সেটা সফল হয়নি। ব্যর্থতার গল্প না হয় অন্য আরেকদিন বলব। নো প্রবলেম। না, ব্যর্থতার গল্প থেকে কিন্তু শেখা যায় বেশি। আসলে ইনোভেশনটা অনেক সময় একটু এগিয়ে থাকে, আবার অনেক সময় ইনোভেশনটা পরে হয়। প্রয়োজনটা আগে দেখা যায়। তো এটা রাইট, আসলে সেই সময়ের প্রেক্ষাপটে আ ভাবতে হবে। যেমন আমরা মনে করা যায় কৃত্রিম বুদ্ধিমত্তা ChatGPT আমরা যেটা ব্যবহার করছি, সেটা যেমন ম্যাচিউর হতে একটা সময় নিয়েছে, সেই সময়ের আ সেই প্রেক্ষাপটে আজ থেকে ১০ বছর পরে হয়তোবা তারা যদি জিনিসটা শুরু করত, হয়তোবা ১০ বছর পরে জিনিসটা আরো সহজ হতো তাদের জন্য। কিংবা ১০ বছর আগে যদি করত, তাহলে আরো কঠিন ছিল তাদের জন্য। যে কারণে আসলে অনেক কিছুই আছে হার্ডওয়্যার, সফটওয়্যার এবং ব্যবহারকারীর যে মানসিকতা, সেটাও একটা কারণ। রাইট, রাইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মশিউর ভাই, আপনি সিঙ্গাপুরে তো অনেকদিন আছেন। তো সিঙ্গাপুরের লাইফ নিয়ে আমাদেরকে একটু বলেন। সিঙ্গাপুরে আপনি কেন সেটেল করলেন? সিঙ্গাপুরেই কেন? বা সিঙ্গাপুরে সেটেল করতে গিয়ে আপনি কি ফেস করছেন? বা আপনার কাছে কেমন লাগছে সিঙ্গাপুরের লাইফ? সিঙ্গাপুর একটা হ্যাঁ, ঠিক সেটেল না বাট এখনো যাযাবরের মতন ঘুরে বেড়াচ্ছে। আ তবে সিঙ্গাপুরের একটা চমৎকার একটা সুবিধা হলো যে বাংলাদেশ থেকে অনেক কাছে। এশিয়ার একটা দেশ এবং এখানে আ এশিয়ার মতন দেশেই কিন্তু একটা ওয়েস্টার্ন জীবনযাত্রার কাছাকাছি থাকা যায়। আসলে একটা দীর্ঘ সময় এখানে থাকলেও আমার কাছে কখনো মনে হয় না যে আমি বিদেশে আছি। তার একটা কারণ এখানে বড় একটা বাংলাদেশী কমিউনিটি রয়েছে। কমিউনিটি। আবার এখানে বাংলা ভাষার বেশ চর্চা হয় এবং আপনি জানেন মনে হয় সিঙ্গাপুরে মাতৃভাষাকে গুরুত্ব দেয়।
যেমন চীনেরা যারা চীনের জাতিরা তারা তাদের বাচ্চাদেরকে চীন ভাষা শেখায়, মালয়েশিয়ানরা তাদের বাচ্চাদেরকে মালয় ভাষা শেখায়। সে একইভাবে বাংলাদেশের ছেলে মেয়েদেরকে আমরা বাংলা ভাষা শেখাই, যে কারণে আমাদের ছেলে মেয়েরা কিন্তু বাংলা ভাষায় কথা বলতে পারে, লিখতে পারে। আমার স্ত্রী মুশফিকা মিতু, সে বাংলা স্কুলের শিক্ষিকা হিসেবে কাজ করছে। তো এখানে আসলে বাংলাদেশের একটা বাংলা নিয়ে চর্চা একটা ইকোসিস্টেম, বা এছাড়া বাংলাদেশের কমিউনিটি রয়েছে, সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি, এছাড়া মেইনার্স সোসাইটি এবং আরো কয়েকটা সোসাইটি রয়েছে যারা বিভিন্ন ধরনের বাংলাদেশের সাংস্কৃতিক চর্চাগুলো এখানে চালিয়ে যায়। মশাই ভাই, যারা যদি বাংলাদেশ থেকে যদি লোকজন সিঙ্গাপুরে কাজ করতে যেতে চায়, দুই ধরনের লোক। যারা এক শ্রেণীর লোক যারা শ্রমিক হিসেবে কাজ করতে যায়, আরেক ধরনের লোক যারা প্রফেশনাল হিসেবে বা একটু হাই ইনকাম স্ট্রিমে যেতে চায় আর কি। তাদের জন্য আপনি কি বলবেন? আসলে কি রকম প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত? কি ধরনের হোমওয়ার্ক করে যাওয়া উচিত যদি কেউ আসলে ধন্যবাদ, চমৎকার প্রশ্ন করেছেন। এটা আমি যে অবজারভেশনটা করছিলাম সেটা হলো যে একটা সময় ছিল যে সরাসরি মাইগ্রেন্ট হিসেবে বিভিন্ন দেশে যাওয়া যায়। আপনার সেই সমস্ত দেশগুলোতে আর মাইগ্রেন্ট দরকার প্রয়োজন হচ্ছে না, বা মাইগ্রেন্ট জনগণের কে নিয়েও তারা অনেক ধরনের সমস্যা রয়েছে। তো এখন সেজন্য তারা শুধুমাত্র গুটি কয়েক তাদের পছন্দের বিষয়গুলোতে বা পছন্দের ক্ষেত্রগুলোতে যেখানে তাদের ম্যান পাওয়ার শর্টেজ রয়েছে বা জনবলের সংকীর্ণতা রয়েছে, সংখ্যা কম রয়েছে, সেই ক্ষেত্রে তারা মূলত মাইগ্রেন্ট পিপলদেরকে নিয়ে আসছে। যে কারণে শুধুমাত্র একটা স্পেসিফিক ডোমেনের ওই লোকজন হলে তাদেরকে মাইগ্রেন্ট হিসেবে নিয়ে যাওয়া যাচ্ছে। তবে এখন আমি হাইব্রিড একটা অবস্থান আমি দেখতে পাচ্ছি, যেখানে বাংলাদেশীরা মূলত বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য যাচ্ছে। অনেক আন্ডার গ্র্যাজুয়েট, মাস্টার্স কিংবা পিএইচডি প্রোগ্রামে যাচ্ছে এবং তারা সেই সমস্ত দেশগুলোতে যেয়ে বসবাস করছে। এখন মূলত ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি যে মূলত জাপানে, কোরিয়াতে কিংবা হংকং, আ মালয়েশিয়াতে কিংবা চীনে, এই সমস্ত দেশগুলোতে তারা উচ্চশিক্ষার জন্য যাচ্ছে। সেখানে আন্ডার গ্র্যাজুয়েট, মাস্টার্স করার পর তারা হয়তোবা পিএইচডি কিংবা জব নিয়ে অন্য কোনো একটা দেশে আসছে। যে কারণে কোনো একটা এই সমস্ত দেশগুলোতে প্রাথমিকভাবে যেয়ে স্কিল ডেভেলপমেন্ট করে তারা অন্য একটা জায়গায় যাচ্ছে। তো এই ট্রেন্ডটা আমি দেখছি। ইন্টারেস্টিং। আপনার এই আইডিয়াটা আমি কোথাও মানে আমি প্রথমই শুনলাম যে এইভাবে আসলে আমরা যদি বাইরে সেটেল হতে চাই সেই জিনিসটাকে অ্যাপ্রোচ করা যেতে পারে। আমার কাছে এটা মনে হচ্ছে যে একটা ইফেক্টিভ ওয়ে হইতে পারে। আপনি দেশের বাইরে যেহেতু অনেকদিন আছেন, আমাদের যারা এক্সপ্যাট কমিউনিটি রয়েছে, প্রায় ১.৫ কোটির মতো লোকজন বাইরে থাকে। বাংলাদেশ মূলত রেমিটেন্সের উপর অনেকখানি ডিপেন্ড করে আমাদের অ্যাজ এ নেশন। আ সো এই জায়গায় আমাদের একটা বড় একটা ডিবেট, সেটা হচ্ছে যে আমাদের প্রতিবেশী যারা আছে, যেমন ধরেন ভারতের কথা যদি আমরা বলি, তাদের যে রেমিটেন্সের পরিমাণ, সেই রেমিটেন্স পার ক্যাপিটা মানে একজন মানুষ যে পরিমাণ রেমিটেন্স পাঠায় ভারতে আর কম্পেয়ার টু বাংলাদেশ, সেটার পরিমাণ অনেক হাই। তো এই জায়গায় আমরা কেন এতটা পিছিয়ে? বাংলাদেশের রেমিটেন্স, যদিও মানুষ অনেক বেশি, ১.৫ কোটির মতো মানুষ থাকে, কিন্তু সেই তুলনায় আমাদের রেমিটেন্সের নাম্বারটা বা অ্যামাউন্টটা কিন্তু ততটা সিগনিফিকেন্ট না কম্পেয়ার টু আদার কান্ট্রিজ লাইক ইন্ডিয়া যদি বলি আমরা, বা ফিলিপিন্স বলি, রাইট? কারণ হলো যে আমরা আসলে নন স্কিলড ক্যাটেগরিতে আসলে আমাদের লোকজন বেশি যায়। তো সেক্ষেত্রে সাধারণত আপনার ঘন্টা প্রতি যে উপার্জন সেটা অনেক কম থাকে। যদি একটু স্কিল ডেভেলপমেন্ট করে যদি যায়, সেক্ষেত্রে আপনার ভালো একটা সেলারি হয়। যে কারণে স্কিল ডেভেলপমেন্ট করে সেই দেশগুলোতে যাওয়াটা অনেক লাভবান বলে আমি মনে করি। যে কারণে স্কিল ডেভেলপমেন্টে খুব ইনভেস্টমেন্টের দরকার। এটা অনেক সময় ব্যক্তিগত পর্যায়ে করা কঠিন হয়ে যায়। যে কারণে সরকারের একটা বড় ধরনের ভূমিকা এখানে রাখা প্রয়োজন। কিছু পরিবর্তন হচ্ছে। তবে আমার মনে হয় যে এখানে অনেক কিছু করা আছে। আমি একমত আপনার সাথে যে আসলে একজন লেবার, সে হয়তোবা ঘন্টায় যদি $10 উপার্জন করে, কেউ হয়তোবা যদি একটু স্কিল ডেভেলপমেন্ট করে, যেমন মনে করা যাক সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যদি সে কাজ করতে যায়, তার ঘন্টা প্রতি উপার্জনটা অনেক বেড়ে যায়। আরেকটু যদি সে ম্যানেজমেন্টের লেভেলে যায়, তাহলে তার উপার্জন আরো বেড়ে যায়। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে স্কিল ডেভেলপমেন্টটা একটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এটা কে করবে? এটা কি গভর্নমেন্ট করবে নাকি প্রাইভেট সেক্টর থেকে আসবে? ২ দিক দিয়ে অ্যাপ্রোচটা আসা দরকার। আমাদের সচেতনতাও দরকার এবং এখানে আমাদের ইনভেস্টমেন্ট, নিজে থেকে ইনভেস্টমেন্ট করা প্রয়োজন। যেমন মনে করা যাক আপনার আ আমার যে এই জিনিসটা প্রয়োজন, এই জিনিসটা বোঝা এবং সেখানে
ইনভেস্টমেন্ট করা, নিজে থেকেই জানার আগ্রহ করা বা শেখার আগ্রহ করাটা গুরুত্বপূর্ণ। আর সরকারিভাবে তো অবশ্যই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টও অনেক সময় ব্যক্তিগত পর্যায়ে সম্ভব না। ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে অবশ্যই সরকারকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাসেট সেটা হচ্ছে হিউম্যান বিং বা পপুলেশন। কারণ এর চেয়ে বড় অ্যাসেট তো আমাদের নাই অ্যাজ এ নেশন। তো এইটার উপর কিন্তু ওইরকম কোনো টেক আপনার স্টার্ট আপ বলেন বা ওইরকম কোনো আইডিয়া কাজ করে না। যেরকম আমরা ডিসকাস করছিলাম যে বাইরের লোকজনকে আরো বেশি হাইলি স্কিল করে পাঠানো, তাদেরকে আরো বেটার ইনকামের জন্য রেডি করে পাঠানো, এই জায়গাটায় আসলে তেমন কোনো কাজ কি আপনার চোখে পড়ে যে আসলে কেউ আর কাজ করছে, লোকজন কোনো প্রাইভেট সেক্টর থেকে কাজ করছে, চোখে পড়ে কি আপনার? এডুটেকে বাংলাদেশে বেশ কিছু এডুটেক ডেভেলপমেন্ট হচ্ছে। যেমন আপনার শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক যে ট্রেনিং ইনস্টিটিউট না, এখন অনলাইন ভিত্তিক বিভিন্ন ধরনের ইনস্টিটিউট হচ্ছে। সেটা সেটা অবশ্যই একটা চমৎকার উদ্যোগ এবং অনেক প্রতিষ্ঠান ভালো কাজ করছে। তবে আমার মনে হয় যে আহ, আরেকটু এখানে আমাদের একটা ন্যাশনাল লেভেলে জাতীয় পর্যায়ে একটা স্ট্র্যাটেজিক এটা তৈরি করে একটু আগানো উচিত। ওকে, ওকে, থ্যাংক ইউ। সো বাংলাদেশের এখন আরএমজির পরে একটা বড় সেক্টর হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এটা আপকামিং সেক্টর, বা এই সেক্টরটার পটেনশিয়াল অনেক হাই। কিন্তু আমরা এখনো আমাদের যে এক্সপেকটেশন, যেমন লাস্ট গভর্নমেন্টের একটা এক্সপেকটেশন ছিল যে, বা গোল ছিল যে 2025 সালে আমরা $5 বিলিয়ন এক্সপোর্ট করব, সেটা কিন্তু এখনো হয় নাই, বা সেটা থেকে আমরা অনেক পিছিয়ে আছি। তো আপনি তো এই জিনিসটা অবজার্ভ করছেন, বা আপনি নিজেও সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের সাথে নানাভাবে কানেক্টেড। তো এই জায়গায় আপনার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করেন যে অ্যাকচুয়ালি কি কারণে আমরা আমাদের ন্যাশনাল গোল অ্যাচিভ করতে পারছি না, বা এই ইন্ডাস্ট্রিতে আমরা খুব বেশি এখনো আগাতে পারি নাই আমাদের এক্সপেক্টেড জায়গাতে। ওভারঅল যদি আপনার কোনো কোনো কিছু শেয়ার করার থাকে প্লিজ। সফটওয়্যার আসলে একটা চমৎকার একটা ক্ষেত্র। মানে সবথেকে ইন্টারেস্টিং হলো যে আমার যে জনবল যারা কাজ করছে সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সে কিন্তু ঘরে বসে এই জিনিসটা করতে পারে। অর্থাৎ বাংলাদেশে বসেই রাইট। কিন্তু সে জিনিসটা করতে পারে। যে কারণে এই সফটওয়্যার ডেভেলপমেন্ট আউটসোর্সিং একটা সময় কিন্তু প্রচুর এটা পপুলার হয়েছিল এবং এখনো আছে। কিন্তু আমার মনে হয় যে সামনে আ এই রিমোটলি আ দূরবর্তী অঞ্চলে বসে আমি যদি যে ধরনের সার্ভিস গুলো দিবে এগুলো মনে হয় আস্তে, আস্তে অনেক কঠিন হয়ে আসবে। তবে সফটওয়্যার ডেভেলপমেন্ট একটা বড় একটা ক্ষেত্র। এই জায়গাতে এখনো অনেক পটেনশিয়াল রয়েছে। কিন্তু আমাদেরকে একটু সাবধানে একটু কাজ করা প্রয়োজন। কারণ হলো যে আমাদের যে সমস্ত জায়গাগুলোতে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের যে সার্ভিস গুলো দিই, সেটার ক্ষেত্রগুলো এখন প্রচুর পরিবর্তন হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে। তো যে কারণে আমার মনে হয় যে এখানে যদি আ আ আমরা কাজ করতে যাই আমাদেরকে একটু ভালোমতো কেয়ারফুলি আমাদের আ নামা উচিত। মানে আমাদেরকে মডিফাই করতে হবে বা আমাদেরকে চেঞ্জ করতে হবে যে যেসব নিউ টেকনোলজি আসছে, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এই রিলেটেড যেসব টুল আসছে সেগুলোর সাথে আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে, আমাদের স্কিল আপ করতে হবে। আদারওয়াইজ হয়তো বা এই জবগুলা আমরা হারাতে শুরু করবো আস্তে আমাদের আস্তে। অনেক যেমন মনে করা যাক ছোটখাটো যে কাজগুলো সাধারণত আমি শুনে থাকি আরকি বাংলাদেশে আউটসোর্সিং ইঞ্জিনিয়ারদের কাছ থেকে যে ছোট ওয়েবসাইট তৈরি করছে কিংবা একটা লগো তৈরি করছে কিংবা বিভিন্ন ধরনের কনসালটেন্সি দিচ্ছে আরকি। বিভিন্ন ধরনের সফটওয়্যার ডেভেলপ করে দিচ্ছে কিংবা মোবাইল অ্যাপ তৈরি করে দিচ্ছে। এই জায়গাগুলো খুব সহজে এখন করা যাচ্ছে। তো এন্ট্রি লেভেলের কাজগুলো যেগুলো একেবারে লো লেভেলের কাজ, সেগুলো আমার মনে হয় যে হয়তোবা একটা সময়ে আর কাজ পাওয়া নাও যেতে পারে। কারণ ওগুলো কিন্তু খুব সহজে এআই দিয়ে করা যেতে পারে। কিন্তু মিড লেভেলের যেমন মনে করা যায় একটু যেখানে হাই স্কিল দরকার, যেখানে মনে করেন যে খুবই ভালো ধরনের অপটিমাইজেশন করা প্রয়োজন কিংবা খুব সূক্ষ্ম কাজগুলো যেগুলো এআই দিয়ে করা সম্ভব না। এই জায়গাগুলোতে আমার মনে হয় যে তারপরেও কিছু ডিমান্ড থাকবে। ওই জায়গাগুলো হয়তোবা আমরা টার্গেট করতে পারি। মানে হিউম্যান ইন্টারফারেন্স এর যেসব জায়গা থাকবে, এরিয়া থাকবে, সেই এরিয়াগুলোতে, তাই তো? হ্যাঁ, অবশ্যই। আপনার কি মনে হয় যে বাংলাদেশে যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের স্কিল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যদি আমরা মেজার করতে যাই, সেক্ষেত্রে আমরা কতটা রেডি বা কতটা আমরা ইন্টারন্যাশনালি প্রেজেন্টেবল বা আমরা কাজ করার মতো? অবশ্যই আমরা অনেক পিছিয়ে রয়েছি। কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে অবশ্যই ভালো আমরা এগিয়ে রয়েছি। আমাদের যে অ্যা সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ডেভেলপার যাদের তাদের একটা ভালো একটা গুণ রয়েছে যে তারা বেশ পরিশ্রমী এবং
যে কোনো ধরনের সমস্যাকে খুব সহজ নিজের সমস্যা মনে করে সমাধান করার চেষ্টা করে। এটা একটা ভালো গুণ বলে আমি মনে করি। কিন্তু পাশাপাশি অন্যান্য যে স্কিল ডেভেলপমেন্ট এর যে জায়গাগুলোতে আমাদের এখন যেহেতু স্কিল ডেভেলপমেন্ট এর খুব সহজে সুযোগ রয়েছে, দক্ষতা অর্জন করার সুযোগ রয়েছে। সুতরাং আমার মনে হয় যে এই জায়গাগুলোতে আমাদের কাজ করা যেতে পারে। এন্ট্রি লেভেলের অনেক আমাদের সংখ্যাও প্রচুর, নো ডাউট। কিন্তু আমাদের স্কিলড টপ লেভেলের লোকজন অনেক সংখ্যা ঘাটতি রয়েছে। কিন্তু আমাদের অ্যাজ এ নেশন তো আমাদের অনেক বেশ কয়েকটা সমালোচনা আছে যে আমরা আসলে প্রপার কমিউনিকেশনে ভালো না, আমরা কমিটমেন্টে ভালো না। আপনি কি একই জিনিস ফিল করেন বা এরকম জিনিস কি এক্সপিরিয়েন্স করেছেন কখনো যে সফটওয়্যার আউটসোর্সিং এর ক্ষেত্রে বা কারোর সাথে কাজ করতে গিয়ে এই ধরনের ইস্যু ফেস করেছেন যেটা আসলে আমাদেরকে অ্যাজ এ নেশন পিছিয়ে দিচ্ছে এই হ্যাঁ, আমাদের কিছু ওভারঅল আমাদের যে প্রফেশনালিজম এর যে একটা ঘাটতি রয়েছে, যেটা অন্যান্য দেশের ডেভেলপারদের মধ্যে প্রচুর রয়েছে আরকি। মানে তাদের এই জায়গাটাতে আমার মনে হয় প্রফেশনালিজমটা কিভাবে ডেভেলপ করা যায়। আমরা প্রফেশনালস যে গুণগুলো, এগুলো আমার মনে হয় যে আরেকটু চর্চা করা উচিত। এই জিনিসটাই হয়তোবা আমাদের যে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস বা আউটসোর্সিং ইন্ডাস্ট্রি তাদের ট্রাস্ট অর্জনের জন্য বা তাদের সাথে আমাদের বেটার রিলেশন বিল্ড করার জন্য হয়তোবা আমাদের এখানে অনেক অনেক বেশি ইমপ্রুভমেন্ট দরকার, তাই তো? আসলে ট্রাস্ট অর্জন করার জন্য বিভিন্ন যে সার্টিফিকেট বডি গুলো রয়েছে, যেমন ISO বলে যে সার্টিফিকেট গুলো রয়েছে, সেক্ষেত্রে কোয়ালিটি অ্যাসুরেন্স এ সিকিউরিটি যে জায়গাগুলোতে এখানে প্রচুর কাজ করার সুযোগ রয়েছে। সিকিউরিটি সংক্রান্ত যে ISO লাইসেন্স বা সার্টিফিকেট পাওয়া, এই জায়গাগুলোতে যদি আমরা কাজ করতে পারি এবং আমাদের মনে করা যায় যে প্রতিষ্ঠানগুলো তাদের যদি সেই ধরনের ক্রেডিবিলিটি যদি ইগুলো আমরা পরিদর্শন করতে পারি, প্রমাণ করতে পারি যে আমাদের এই ধরনের ক্রেডিবল আমরা একটা সংস্থা। আমরা এই ধরনের প্রজেক্ট আমরা এতদিনে এতদিনে ডেলিভার দিয়েছি। এই জায়গাগুলোতে আমার মনে হয় যে ওইখানে আমাদের গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় দেখি যে আমরা আ আমাদের কোন একটা প্রতিষ্ঠান তৈরি করলে সেই প্রতিষ্ঠানে আমাদের কতগুলো স্কিলড পিপল আছে সেগুলোকে একটু হাইলাইট করার চেষ্টা করি। কিন্তু ক্রেডিবল কিনা সেই জায়গাটা আমি কিভাবে প্রমাণ করব, আমার আস্থার জায়গাটা প্রমাণ করব, সেই জায়গাটাতে আমার মনে হয় যে কিছু ঘাটতি রয়েছে। থ্যাংক ইউ। এটা একটা খুবই ইম্পোর্টেন্ট পয়েন্ট আপনি যেটা বললেন। ডেফিনিটলি যে সার্টিফিকেশন বা এরকম হ্যাঁ, সার্টিফাইড বডির সাথে বিভিন্ন বডির সাথে কানেক্টেড থাকা এবং সেগুলোকে প্রপারলি প্রেজেন্ট করা যে যাতে লোকজন এসে দেখতে পারে। হ্যাঁ। বিকজ একটা অনলাইনে জি। আসলে তো এটা সফটওয়্যার ডেভেলপমেন্ট তো একজনের কাজ না। এখানে অনেকটা টিম থাকে, কোডার থাকে, টেস্টার থাকে, প্রজেক্ট ম্যানেজার থাকে এবং বিভিন্ন ধরনের আ বা টিমের লোকজন প্রয়োজন হয় এবং একটা টিম ওয়ার্ক। সেই টিম ওয়ার্কে সবার দক্ষতা সবাই মিলে একটা টিম হিসাবে কতটুকু আমি ভালো। একজন মানুষ হয়তোবা ভালো হতে পারে। কিন্তু সে টিম প্লেয়ার হিসেবে সে কতটুকু ভালো সেই দক্ষতাটা কিন্তু ভিন্ন আরকি। এখানে সফট স্কিল খুব গুরুত্বপূর্ণ। এই সফট স্কিল ডেভেলপমেন্ট এর জন্য বেশ কিছু কাজ হয়েছে। আমি ২ টো বই লিখেছি শুধুমাত্র সফট স্কিলটাকে কিভাবে আরেকটু ইমপ্রুভ করা যায়। এখানে আমার মনে হয় যে অনেক কাজ করার সুযোগ রয়েছে। কি নাম বইটা যদি বলেন বইটা যেহেতু আপনি আমি উল্লেখ আমার ১ম বই ক্যারিয়ার ডেভেলপমেন্ট এর উপর একটা বই লিখেছি। যেটা আমি লিংক আমি পাঠকদের সাথে শেয়ার করব পরে। এবং এইখানে মূলত এই সফট স্কিল ডেভেলপমেন্ট এর জায়গাগুলো কোথায়, কোথায় আমি কিভাবে ওভারকাম করলাম এবং এই সফট স্কিল এবং প্রফেশনালস যে গুণগুলো কিভাবে অর্জন করা যায়, সেই জায়গাগুলো আলোচনা করেছি। আমার ২য় একটা বই ছিল আ পার্সোনাল ব্র্যান্ডিং নামে। পার্সোনাল ব্র্যান্ডিং এ আজকের যুগে খুব ইম্পোর্টেন্ট। সেই জায়গাটাতে কিভাবে নিজেকে ব্র্যান্ডিং করব এবং নিজেকে তুলে ধরবো, উপস্থাপন করব, ওই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, ওকে। থ্যাংক ইউ। এই জায়গায় জাস্ট একটা লাস্ট কোয়েশ্চেন আমি করব। আউটসোর্সিং এর আমরা যে টপিকটা নিয়ে কথা বলছিলাম। যারা দেশের বাইরে ভালো প্রফেশনে রয়েছেন, স্পেশালি যারা টেক প্রফেশনে ইনভলভড দেশের বাইরে, তারা কি বাংলাদেশের যে এই গ্রোয়িং টেক আউটসোর্সিং ইন্ডাস্ট্রি বা ডিজিটাল আউটসোর্সিং ইন্ডাস্ট্রি আছে বা সামনে যাচ্ছে, সেই ইন্ডাস্ট্রিতে তাদের কি কন্ট্রিবিউশনের কোনো সুযোগ রয়েছে? বা তারা কি এই ইন্ডাস্ট্রিকে গ্রো করার জন্য কাজ করতে পারে কোনোভাবে? লাইক আমি যদি একটা এক্সাম্পল দেই, যেমন আপনি বা আপনার মতো লোকজন যারা কোনো একটা কোম্পানিতে কাজ করে বা ওই ইন্ডাস্ট্রিতে বিলং করে, তারা কি বাইরে থেকে এরকম কাজ কি দেশের
কোম্পানিগুলোতে রেফার করতে পারে, বা উইন উইন একটা ওয়ে হইতে পারে, বা বোথ পার্টির জন্য একটা এখানে আর্নিং সোর্স হইতে পারে। তাদের পক্ষে কি আসলে এই জায়গায় কন্ট্রিবিউট করা সম্ভব কিনা বা ইনভলভ হওয়া সম্ভব, আপনি কি মনে করেন? অবশ্যই সুযোগ রয়েছে। আসলে তারা ওই যে ব্রিজিং বলে একটা শব্দ আমরা ব্যবহার করতে, সেতু বন্ধন। কারণ একজন বাংলাদেশী সে কিন্তু মনে করে যে সে কানাডার একটা ব্যাংকিং সেক্টরে কাজ করে। সুতরাং তার সে ব্যাংকিং সেক্টর সম্বন্ধে তার একটা ধারণা আছে বা প্রফেশনাল তার একটা দক্ষতা অর্জন করেছে, স্কিল ডেভেলপমেন্ট করেছে এবং সে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটের ইঞ্জিনিয়ারদের মাইন্ডসেটটা সে বুঝতে পারবে বা জানতে পারবে। সুতরাং সে কিন্তু ব্রিজিং করবার জন্য, সেতু বন্ধন করবার জন্য মারাত্মক একটা ভূমিকা পালন করতে পারবে। এক্ষেত্রে কিন্তু অনেক বাংলাদেশী প্রবাসীরা যারা বিদেশে রয়েছেন তাদের কিন্তু বড় একটা অংশই কিন্তু তারা এইভাবে ব্যক্তিগত পর্যায়ে হলেও তারা কিন্তু এই ব্রিজিং এর কাজটা করে। আমার কি মানে আপনার কি মনে হয় যে এই জিনিসটা আমরা প্রপারলি অ্যাওয়্যার, মানে সবাই যারা কেপাবল, যাদের পক্ষে সম্ভব, সেটা আমরা কি আমাদের পটেনশিয়াল এনাফ ইউজ করতে পারছি, বা আমাদের মধ্যে অ্যাওয়ারনেসটা ততটা কি আছে, যেটা হলে আমরা এই পর্যায়ে এবং হচ্ছে ইন্ডাস্ট্রি দুই জায়গাতেই ম্যাক্সিমাম বেনিফিট নিতে পারবো? আসলে এগুলো সব ব্যক্তিগত পর্যায়ে হচ্ছে তো, যে কারণে হয়তোবা আমি আমার নেটওয়ার্কে যারা রয়েছে তাদের অবস্থানগুলো জানছি। কিন্তু এটা প্রাতিষ্ঠানিকভাবে হয়তোবা যদি একটা রূপ দেওয়া যেত সেটা অনেক ভালো হতো। কিন্তু আমাদের যেমন ভারতবর্ষে তারা কিন্তু এই জিনিসটা ১৯৮০ সন থেকে করছে। অনেক আগে আমি একটা কমেন্ট করেছিলাম যে আমরা বিশ্বর বাজারের থেকে ৮ বছর আমরা পিছিয়ে থাকি এবং আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তি গবেষণা করে দেখেছিলাম। যেমন 3G, 4G এই প্রযুক্তিগুলো কিংবা VoIP কিংবা এখন AI বা এই ধরনের প্রযুক্তিগুলো, এগুলো আমাদের দেশে আপনার আসতে অনেক সময় নিত। আ ১ম দিকে অনেক সময় নিয়েছে। কিছু ক্ষেত্রে ১৮ বছর সময় নিয়েছে। কিন্তু পরবর্তীতে এই সময়টা কমে আসছে। সুতরাং এইখান থেকে আমরা একটা বেনিফিটেড নিতে পারি। অর্থাৎ যে অন্যান্য দেশে যে জিনিসগুলো আ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে অনেক সময় ব্যয় করল, সেই জায়গাটাতে আমরা খুব দ্রুত এগিয়ে যেতে পারলাম। তো ব্রিজিং এর ক্ষেত্রে যেমন ভারতবর্ষ বা তারা যেভাবে কাজ করেছে তাদের এই লার্নিং গুলো থেকে আমরা সেই মডেলগুলো, তাদের ব্যর্থ মডেলগুলোকে বাদ দিয়ে সফল মডেলগুলোকে যদি আমরা গ্রহণ করি, সে মডেলগুলোকে আমরা পরীক্ষা-নিরীক্ষা আমরা খুব সহজেই মানে ভুল মডেলগুলোকে বাদ দিলে ভালো মডেলগুলোকে আমরা গ্রহণ করতে পারি। থ্যাংক ইউ মশে ভাই। এবার আপনার একটা প্রিয় জায়গা যে ভ্রমণ, বা এবং ভ্রমণ নিয়ে লেখালেখি, তো এই জায়গাটায় আমরা আসতে চাই। আপনি আমি যতদূর জানি আপনার সাথে কথাবার্তার থ্রুতে আপনি অনেক দেশে ভ্রমণ করেছেন এবং অ্যাক্টিভলি আপনি লেখালেখিও করেন এই বিষয়ে, পার্টিকুলারলি ট্রাভেল নিয়ে। সো আপনিই বলেন। আমি এই জায়গায় আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনার জায়গা থেকে আপনি কেন এটা করেন, বা আসলে আপনি কোন দেশে গিয়েছেন, আপনার মুখ থেকে শুনতে চাই। ভ্রমণ বলতে যে বিদেশে যেতে হবে বা বিদেশ ভ্রমণ করতে হবে সেটা আমি মনে করি না। তো এই ধরনের যেকোনো এই ভ্রমণগুলো হয় কি দেখবেন যে একটা নতুন ধরনের নিজেকে নতুনভাবে জানা, পরিবেশটাকে নতুনভাবে বোঝার সুযোগ হয়। তো যেকোনো ভ্রমণ অবশ্যই আপনার অনেক কিছু ভ্রমণ তো শুধুমাত্র দেখা না, সেই সাথে উপলব্ধিকে নিয়ে আসা। যে আচ্ছা এই উপলব্ধিটা হলো। কোন একটা জায়গায়, কোন একটা শহরে যে আপনার এক ধরনের উপলব্ধি হলো সেই উপলব্ধিগুলোকে নিজের মধ্যে নিয়ে আসা। আমি আম কিছুদিন আগে তুরস্ক যেমন আমি ভ্রমণ করে আসলাম। সেক্ষেত্রে তাদের কৃষ্টি কালচার দেখলাম এবং তাদের এই আ তাদের কৃষ্টি কালচারকে ধরে রাখার যে একটা প্রচেষ্টা সেটা দেখে ভাল লাগলো। যে আমি আমার মতন করে দেখলাম আ আ সেই কমিউনিটির সাথে মিশলাম এবং তাদের জীবনকে আমি খুব কাছ থেকে দেখলাম। যেমন আমি অ্যাম একটা আ ব্যা তুরস্কে একটা গাছ দেখলাম যেটা ৭৫০ বছর পুরনো। সেই গাছের গল্প যখন শুনলাম বা ওই গাছের কাছে যে সেই গাছের কাহিনীগুলো পড়লাম, তখন এক ধরনের উপলব্ধি হলো যেটা হয়তোবা আমি ঘরে থাকলে হতো না। তো যে কারণে আসলে ভ্রমণ তো শুধু দেখা না, এই নিজেকে নতুনভাবে আবিষ্কার করা, উপলব্ধিগুলোকে আবিষ্কার করা, নিয়ে আসা। এই উপলব্ধিগুলো আমি লিখিত আকারে শেয়ার করি। বাট অনেকে যেমন ভিডিও ব্লগ করে কিংবা অনেকে ছোট ভিডিও বানায়। আমি যেহেতু লিখতে পছন্দ করি বা লিখতে পারি, সেটা আমি লিখিত আকারে এই জিনিসগুলোকে পৌঁছাই আরকি। তো তার মানে আপনার ভ্রমণের যে উদ্দেশ্য বা যেটা খুঁজে বেড়ান আপনি, সেটা হচ্ছে যে আপনার কালচারাল দিকটা দেখেন, মানুষের লাইফ কিরকম, এবং সেখান থেকে কি নেওয়া যায়, এই জিনিসটাই তো তাহলে আপনি অবজার্ভ করেন, বা এইরকম জায়গা থেকে আপনি চেষ্টা করেন আপনার হ্যাঁ, ভ্রমণটাকে আমাদের ই করার। এই উপলব্ধিগুলো আমি দেখাই, দর্শন দেখাগুলোকে
নিজের মতন করে সেটা একটু সবার সাথে শেয়ার করা। ওকে, ওকে। আ এখন পর্যন্ত আপনি কতগুলো দেশ ভ্রমণ করেছেন? যে মানে শুধু ট্রাভেল পারপাস এ বা আপনি এই জিনিসটাকে এনজয় করার জন্য? নাম্বার যদি সংখ্যা আসলে আমি গুনিনি। গুনতে হবে তাহলে। বেশ অনেকগুলো দেশ। আমাদের এশিয়ার দেশগুলো ঘুরেছি। অস্ট্রেলিয়া এবং আমেরিকা, কানাডা ঘোরা হয়েছে। কিন্তু আ আসলে ইউরোপে এখনো আমি ঘুরিনি। ইউরোপের প্রতি আমার একটা ফ্যাসিনেশন রয়েছে। আমার নেক্সট আচ্ছা, ইচ্ছা রয়েছে যে আ ইউরোপে একটু ঘুরতে যাবো। ওকে। সো ভ্রমণ করতে গেলে কি মনে হয় যে একা ভ্রমণ করা এনজয়েবল বেশি নাকি কোনো সঙ্গী থাকলে ভালো? কিরকম আপনার আ এখন তো হ্যাঁ, এখন আমি আমার স্ত্রীর সাথে ঘুরি। আগে বাচ্চাদেরকে নিয়ে যেতাম। ওরা বড় হয়ে গেছে যে কারণে আমরা দুজনেই এখন আ আ দেশগুলো বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছি। তবে আচ্ছা। আ এখানে যেটা হয় কি ওই দেশের বিভিন্ন ধরনের সংস্কৃতি তো বিভিন্ন ধরনের উপাদান রয়েছে। ঘুরতে গিয়ে আপনার এখন পর্যন্ত কোনো, কোনো বিষয়ে শকড হওয়ার মতো কোনো জিনিস কি চোখে পড়েছে বা কোনো এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাইবেন? শখ অনেক হয়েছে। যেমন জাপানে আমি যখন ছিলাম তখন জাপানিজরা অনসেন নামে ওদের একটা কালচার রয়েছে। যেখানে ওরা গরম পানিতে গোসল করতে যায়। এটা একটা পাবলিক বাথের মতন। তো সেখানে আপনার সবাই মিলে আরকি কাপড়-চোপড় ছাড়াই গোসল করতে যায়। এটা যেমন একটা কালচারালি একটা শকিং ছিল। আপনি ট্রাভেল নিয়ে যেসব লেখালেখি করেন, সেই লেখাগুলা বা সেই রাইটিং গুলা কি আপনি যখন ট্রাভেলে থাকেন তখনই লেখেন নাকি ফিরে এসে লেখেন? কিভাবে? প্রসেসটা কি আসলে? লেখার ক্ষেত্রে আসলে মূলত ওই সময় কিছু নোট আমি নিই। কিন্তু আসলে পরে এসে ওই গল্পগুলো মানে পড়া, তারপর বইগুলো পড়া হয়। আর পাশাপাশি ওই কমিউনিটির বাংলাদেশী যারা রয়েছে কিংবা যাদের সাথে পরিচয় হলো তাদের সাথে ইন্টারভিউ এর মাধ্যমে প্রচুর তথ্য সংগ্রহ করে তারপরে লিখি। আগে দেখা তারপরে স্টাডি করে তারপরে লেখা এই মাধ্যমে করি। ট্রাভেল নিয়ে তো এখন মানে লোকজনের মধ্যে বই পড়ার সংখ্যা অনেক কমে গেছে। তারপরেও আপনি যদি বলেন যে কোনো একটা বই যদি বলেন যে ট্রাভেল রিলেটেড কোন বইটা আপনার ফেভারিট বা আপনি সাজেস্ট করবেন, রেফার করবেন? আ ট্রাভেল নিয়ে আসলে আমি কোনো একটা নির্দিষ্ট পাঠকের কথা বলব না। আমার কাছে মনে হয় যে, যে যেটা পছন্দ করে সেটা নিয়ে পড়া উচিত। আমার কাছে মনে হয় যে, বই পড়লে যে একটা অন্য ধরনের মানসিক যে ডেভেলপমেন্ট বা জানার যে ব্যাপ্তিটা আরেকটু অন্যরকম হয়। বইয়ের বাইরে আপনি কি কোনো ট্রাভেল ব্লগার বা এরকম আ ইনফ্লুয়েন্সার এদেরকে ফলো করেন? বা এদের এমনি দেখেন? বাংলাদেশে এখন অনেকেই কিন্তু ভালো ভালো ট্রাভেল সম্পর্কিত অনেকে লিখছে এবং তাদের লেখার মানও অনেক ভালো এবং লিখছে ভালো। আর ভিডিও বানাচ্ছে অনেকে। আম আ পাশাপাশি বেশ কিছু ভিডিও আমি দেখেছি যে তাদের গুণগত মান অনেক ভালো। পাশাপাশি তাদেরকে শুধু বাংলাদেশী বলবেন আ যারা ট্রাভেল ব্লগার। নাদিম বলে একটা ছেলের ভিডিও ব্লগ আমি মাঝে মধ্যে দেখি। আর বেশ নাদির নাদিম ওয়াটাগো। হ্যাঁ, তার ইটা তাদের ভিডিও আমি রেগুলার দেখি। তার প্রেজেন্টেশন স্টাইলটা বেশ ভাল লাগে। পাশাপাশি বাংলাদেশী লেখক কয়েকজন রয়েছে যারা লিখছেন। সারোয়ার নামে একজন লেখক লিখেন। ওকে, ওকে। থ্যাংক ইউ। আমাদের পডকাস্টের এই পর্যায়ে এসে আমরা একটু এআই নিয়ে কথা বলতে চাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এইটা আমরা এখন আর ইগনোর করতে পারব না। সো ধর্মেশ শাহ আপনি হয়তো জানেন যে HubSpot এর সিটিও। তো তার একটা কথা হচ্ছে যে এআই হচ্ছে এমন একটা টুল যে হ্যাঁ, যাকে আপনি শুনেছি। ইন্টারন্যাশনাল সাথে তুলনা করতে পারেন যার সব বিষয়ে পিএইচডি আছে। এবং তার আরেকটা বিষয় সে আরেকভাবে বলে যে এআই এমন একটা জিনিস যেটা মানুষের ক্যাপাসিটিকে অ্যামপ্লিফাই করে। তো আপনি কি মনে করেন যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এই ধরনের টুল আমাদের লাইফে আসলে কিভাবে ইমপ্যাক্ট ফেলছে বা ফেলবে সামনে? এবং এখানে আরো অনেক ধরনের ডিবেট রয়েছে যে আমরা অনেকে ভয় পাচ্ছি যে এআই আমাদের চাকরির বাজারে হয়তোবা ভাগ বসাচ্ছে। অনেকের চাকরি চলে যাবে। সো এই ওভারঅল বিষয়টা নিয়ে আপনার ধারণা কি? কৃত্রিম বুদ্ধিমত্তার সবথেকে যে সুবিধা সেটা হচ্ছে আপনার কোনো জায়গায় প্রয়োগের ক্ষেত্রে বিশেষ করে ইন্ডাস্ট্রির বা বিজনেসে বা কোনো সার্ভিসের প্রয়োগের ক্ষেত্রে সেটাকে অটোমেশন করা যায়। আমি লার্জ স্কেলে রূপান্তর করলাম। সামনে এই প্রযুক্তিটা আসছে কিন্তু সমস্যা যেটা আরকি আমার কাছে যেটা মনে হয় যে কৃত্রিম বুদ্ধিমত্তা যতই আসুক না কেন আমাদেরকে কিন্তু হিউম্যান ইন্টারফারেন্স টা খুব দরকার আরকি। যেটা সুবিধা আনছে বটে কিন্তু সেই সাথে আমাদেরকে আরো চ্যালেঞ্জ আর আমাদেরকে কিন্তু হিউম্যান দিয়ে চেক করতে হবে যে জিনিসটা ঠিকমতো হচ্ছে কিনা। যেমন মনে করা যাক গতকালকের আমার একটা ছোট অভিজ্ঞতা যেমন একটা ছোট্ট একটা কাগজের অনেকগুলো সংখ্যা লিখা আছে। সেই সংখ্যাগুলো আমি আমি যোগ করে আমি নিচে যোগ সংখ্যাটা লিখব। তা আমি ছবিটা তুলে আমি যখন কৃত্রিম বুদ্ধিমত্তাকে জিজ্ঞেস করলাম যে,
তুমি আমাকে এই দুটো কলাম আমাকে যোগ করে সংখ্যাটা বলো। তো কৃত্রিম বুদ্ধিমত্তা সুন্দর করে স্ক্যান করে সেই সংখ্যাটা আমাকে দিতে পারল বটে। কিন্তু পরে দেখা গেল যে সেখানে সে একটা সংখ্যা হয়তোবা সে ভুল করেছে। ৩ কে 3 কে সে 0 ভেবেছে কিংবা 7 কে সে 1 ভেবেছে। এই যে জায়গাগুলোতে আমাকে কিন্তু পরে আবার চেক করতে হলো। কারণ যে সে ঠিকমতো করছে কিনা। তো এই জায়গাটাতে সবসময় কিন্তু একটা হিউম্যান ইন্টারভেন্স টা দরকার এবং কোন জায়গায় কতটুকু করব সেটা কিন্তু মানুষকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। আবার সমস্যা এখন যেখানে রয়েছে সেটা হচ্ছে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা গুটি কয়েক প্রতিষ্ঠানের মাধ্যমে যে কারণে শুধুমাত্র তাদের সে প্রতিষ্ঠানগুলো যে সমস্ত আ তথ্য ভান্ডার থেকে নিয়েছে সেই তথ্য ভান্ডারের উপরই কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার কাজ করছে। এখন আমরা গুটি কয়েক এলএলএম এর উপর নির্ভরশীল। আবার যে এলএলএম গুলো তৈরি হয়েছে সেগুলো থেকে আরেকটা এলএলএম তৈরি হচ্ছে। তো যে কারণে আমার মনে হয় যে নতুন ধরনের তথ্যের উপর ভিত্তি করে যদি এলএলএম তৈরি হয় কিংবা এজিআই বলে আমরা যে নতুন যেটা বলছি জেনেরিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা, সেইটা যদি সেই প্রযুক্তিটা যদি সফল হয় তাহলে অল্প তথ্যের উপর ভিত্তি করে সে কিন্তু বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে পারবে। এই সংক্রান্ত আমি কৃত্রিম বুদ্ধিমত্তার উপর আমি প্রচুর লিখছি। এই মুহূর্তে আমি সিরিজ আকারে আমি কৃত্রিম বুদ্ধিমত্তার হিস্টোরিক্যাল ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছি। এখানে যে সমস্ত প্রযুক্তিগুলো আসবে, তারপর এই এজিআই গুলো নিয়ে আলোচনা করছি। এখানে কিভাবে আমরা প্রস্তুতি থাকতে হবে, ক্যারিয়ার ডেভেলপমেন্ট এর জন্য এখানে কোথায় ফোকাস হতে হবে। আমি ইতিমধ্যে একটা বই লিখেছি কৃত্রিম বুদ্ধিমত্তা নাম দিয়ে যেটা মানচিত্র প্রকাশনী থেকে এই বছরের বইমেলায় বের হয়েছে। পাশাপাশি আরো কিছু প্রবন্ধ আমি বিভিন্ন পত্র-পত্রিকায় লিখছি। আমার পাঠকদের দর্শকদের প্রতি আ অনুরোধ থাকবে আপনারা এই বইগুলো পড়তে পারেন এবং সেখান থেকে আ নিজেকে জানা, নিজেকে প্রস্তুত রাখাটা খুব দরকার। তো বইয়ের কথা যদি বললেন আর আপনার এখন পর্যন্ত প্রকাশিত বই কতগুলা? সেই বইগুলোর নাম যদি বলেন তাহলে আমরা জানতে পারবো বা আমাদের দর্শকরা। আমি নিচে লিংক দিয়ে দিব। রকমারিতে বইগুলো রয়েছে। ১ম বই হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট উপর, তারপর পার্সোনাল ব্র্যান্ডিং। তো ৩য় বই আমি লিখেছি কৃত্রিম বুদ্ধিমত্তার উপর। ৪র্থ বই লিখেছি আমি আমাদের রাজশাহীর এক ভদ্রলোকের কিছু প্রবন্ধ এবং গল্পগুলো সংকলন একটা বের করেছি। কবিতার এবং গল্প নিয়ে সামনে আরো কয়েকটা এবং ভ্রমণ কাহিনী নিয়ে আরো কিছু লেখার ইচ্ছা রয়েছে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, আ কোয়ান্টাম কম্পিউটিং এগুলো নিয়ে আরো কিছু আমি লিখছি। পত্র-পত্রিকায় লেখাগুলোকে সংকলন হিসাবে বের করার আমার ইচ্ছা রয়েছে। অবশ্যই ভাই থ্যাংক ইউ। আমরা একদম শেষের দিকে। জাস্ট আমি একটু আপনার ফ্যামিলি নিয়ে কথা বলতে চাই। আমি জানি যে আপনারা ৩ ভাই মনে হয় সম্ভবত আমি যদি ভুল না করি। আপনারা সবাই খুবই হাইলি এস্টাবলিশড। সো আপনার ফ্যামিলি সম্পর্কে যদি একটু বলেন বা আপনার আ মাকে বলা যায় যে উনি একজন রত্নগর্ভা বিকজ উনার সব সন্তানকে উনি এস্টাবলিশ করেছেন, খুব ভালোভাবে এস্টাবলিশ করেছেন। তো ওই জায়গায় যদি আপনি শেয়ার করতে চান যে আপনার পার্সোনাল লাইফটা বা আপনার ফ্যামিলি লাইফটা কেমন ছিল বা কিভাবে আপনি উঠে আসলেন এবং আপনার মায়ের সম্পর্কে চাইলে বলতে পারেন। আসলে আমি বড় হয়েছি দুটো শহরে, রাজশাহী এবং হচ্ছে ঢাকাতে। রাজশাহীতে ক্যাডেট কলেজে পড়াশোনা করেছি, রাজশাহী ক্যাডেট কলেজ। যে কারণে রাজশাহীতেই আমার নাড়ির টান বলতে পারেন। আর ঢাকাতে আমি আ ঢাকার মোহাম্মদপুর এই এলাকাতে আমি বড় একটা সময় কাটিয়েছি। ঘোড়াশাল বলে আরেকটা জায়গাতে আমি কাটিয়েছিলাম। তো ঢাকাতে কিছু একটা সময় কাটিয়েছি। কিন্তু আমার শিক্ষা জীবনটা কেটেছে মূলত রাজশাহী ক্যাডেট কলেজে। যে কারণে রাজশাহী এবং ঢাকা এই দুটো জায়গা আমার প্রচুর একটা আমার মেইন গড়ে ওঠা। আ আমরা ৩ ভাই, আমি বড়। আমি প্রবাসে বিদেশে চলে যাওয়ার পর আমার ছোট ভাই সে আ মাসুদুর রহমান সে পরবর্তীতে জাপানে যে পিএইচডি করে এবং বর্তমানে আমেরিকাতে মার্শাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে এবং একটা প্রতিষ্ঠানে সে কর্মরত। আর একদম ছোট ভাই ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। সে মূলত আইনজীবী। ব্যারিস্টারি সেই লন্ডনে ব্যারিস্টারি কমপ্লিট করে সে এখন বাংলাদেশে ল প্র্যাকটিস করছে। বর্তমানে সে সরকারের অ্যাটর্নি জেনারেল হিসেবে কর্মরত। এই আমরা ৩ ভাইয়ের আমার বাবা মারা গেছেন ২০১৯ এ। কিন্তু আমার মা এখন মূলত আমরা ৩ ভাইয়ের কাছেই থাকেন। ঢাকাতে কখনো রাজশাহীতে থাকেন। প্রবাসে থাকার একটা বড় একটা কষ্ট যে বাবা-মাকে মিস করি বা মাকে মিস করি আরকি। কিন্তু আরেকটা যেটা বড় সুবিধা হলো প্রবাসে আবার একটা বড় একটা কমিউনিটি থাকে, বাংলাদেশি কমিউনিটি থাকে। তাদের সাথেও একটা বাংলাদেশি একটা পরিবেশ আমরা গড়ে তুলি আরকি। আর আমি বিয়ে করেছি রাজশাহীতে। আমার ২ ছেলে তারা এই বছর ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট দিবে। যেটা এখানে লোকাল স্কুলে ও লেভেল, এ লেভেল পড়ে। এখানে আমি আগে বলেছি যে এখানে বাংলা স্কুল রয়েছে। বাংলা স্কুলে তারা বাংলা শিখে কারণ মাতৃভাষা এখানে শিখতে হয়।
আমার স্ত্রী মুশফিকা মিতু, সেও বাংলা স্কুলের শিক্ষিকা। আপনি অনেক সময় দিয়েছেন আপনার ব্যস্ত সময় থেকে, প্রবাসের ব্যস্ত সময় থেকে, অনেক ফাস্ট লাইফ সেখান থেকে। একদম শেষ মুহূর্তে শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে তরুণদের যদি আপনি কিছু বলতে চান যারা ইয়াং রয়েছে, তারা যদি আপনার মতো প্রফেশন ফলো করতে চায় বা বিদেশে গিয়ে সেটেল করতে চায় বা সোজা কথা ক্যারিয়ারটা বিল্ড করতে চায়, তাহলে তাদের কি করা উচিত? কিভাবে আগানো উচিত? যদি আপনার জায়গা থেকে বলেন। আমার মনে হয় যে ৩ টা স্টেপ খুব গুরুত্বপূর্ণ। ১ম হচ্ছে যে know thyself যেটা বলে, এই একটা কথা অনেক গভীর আমার কাছে মনে হয়। ১ম এ নিজেকে জানা, নিজের strength, weakness এই জায়গাগুলোতে নিজের সীমাটা বোঝা, কোনটা তার ভালো লাগা, কোনটা তার খারাপ লাগা। এটা ১ম এই হচ্ছে গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে যে আমি কোন জায়গায় পৌঁছতে চাই, সে আগ্রহের জায়গাগুলোকে বের করা। এই ২য় জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমি আগ্রহের জায়গাগুলোকে আমি যদি না খুঁজে পাই, তাহলে আমি কোথায় পৌঁছতে চাই সেটা অস্পষ্ট থাকবে। এবং তৃতীয়ত এই লক্ষ্যে পৌঁছানোর জন্য তখন পরিশ্রম করা এবং স্ট্র্যাটেজিক ভাবে কাজ করা আরকি। এখানে স্ট্র্যাটেজি শব্দটা বললাম কারণ হলো আগে ধারণা করা হতো যে পরিশ্রম করলেই ভালো হবে। আসলে কিন্তু এখন তা না। বরং পরিশ্রমটা আমি কি কৌশলগতভাবে করছি কিনা সেটা গুরুত্বপূর্ণ। অনেক কিছু আছে যেমন আ আপনি সারাদিন বসে আপনি ছোট করে ছোটখাটো কাজ করলেন। কিন্তু সেটা যদি কৌশলে আপনি যদি দ্রুত করতে পারেন সেটা অনেক গুরুত্বপূর্ণ। যে কারণে কৌশলী হওয়াটা এখনকার সময়ে গুরুত্বপূর্ণ। যে কারণে আমি ৩ টা সাজেশন দিব। ১ম এ হচ্ছে নিজেকে জানা, নিজেকে বোঝা, know thyself। 2nd হচ্ছে know the where I like to go আরকি। কোথায় যেতে চাই, কোন জায়গায় পৌঁছতে চাই, কোন জিনিসটা অ্যাচিভ করতে চাই। সৃষ্টিকর্তা তো একটা জীবন দিয়েছে, সেই জীবনটাকে আমি কোথায় নিয়ে যেতে চাই, সেই লক্ষ্যটাকে ঠিক করা এবং সেই লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করা বা স্ট্র্যাটেজিক ওয়েতে নিজেকে প্রস্তুত করে এগিয়ে নিয়ে যাওয়া। এই ৩ টা ধাপ খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। থ্যাংক ইউ। আপনার সাথে কথা বলে আমরা অনেক কিছু জেনেছি এবং আমার মনে হয় যে আমাদের দর্শকরাও এখান থেকে অনেক কিছু পাবে এবং তরুণদের জন্য আপনি বললেন শেষ পর্যায়ে এসে আপনি একজন সাকসেসফুল প্রফেশনাল হিসেবে, সাকসেসফুল এক্সপার্ট হিসেবে বলেছেন। আমার মনে হয় যে সবার জন্যই এখান থেকে আমাদের লার্নিং থাকবে এবং আমরা এনজয় করব আমাদের আজকের এই এপিসোডটা। সো মশিউর ভাই, আপনাকে থ্যাংক ইউ। আপনার পার্সোনাল লাইফ থেকে, আপনার ব্যস্ত সময় থেকে অনেকখানি টাইম আমাদেরকে দিয়েছেন। সবাইকে নিয়ে ভালো থাকবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনার দর্শকদেরকেও।